তো নর্ডেমের সাথে বিকর্নেসের ওই ডিবেটের জায়গাটাতে একটা কম্পিটিশনও আছে, সবসময় হেলদি কম্পিটিশন। আন্তর্জাতিক কোনো সংস্থার সাথে কর্মরত থাকার অনুভূতিটা কেমন? আমি দেখলাম ওই বইটা অনেক ইন্টারেস্টিং এবং ওই বইটা আমি পড়তে পড়তে 7-8 চ্যাপ্টার পড়ে ফেলছি। সাধারণত আমরা স্টুডেন্ট লাইফকে বলি যে আমাদের আসলে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির সময়, তো আপনার স্টুডেন্ট লাইফটা কেমন ছিল? যারা লতে পড়ে, আইন অথবা অর্থনীতি, এই দুই জায়গার ভিতর কিকরা খুব ভালো হয়। এক্ষেত্রে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি বা এইসব সাবজেক্টের সাথে আপনার অভিজ্ঞতা যেমন ছিল বললেন, তার পরবর্তী সময় আপনি তো বিশ্ববিদ্যালয় জীবনে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন, কি ভেবে আসলে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা? আচ্ছা, পরে যারা এটা পড়তে যায় তারা শুধু বুঝে যে এখানে কি পরিমাণ ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর নাম্বার নিয়ে ডিল করতে হয়। হ্যাঁ, ক্যারিয়ারে আপনি এখন বর্তমানে আমরা ধরে নিতে পারি যে অনেক সফল আছেন, পাশাপাশি আপনি গবেষণাও করছেন, তো এক্ষেত্রে জার্নিটা কেমন ছিল? যখন শুনলো যে আমি অর্থনীতি পড়তে চাই, সেখান থেকে অর্থনীতি চাই চান্স পাওয়ার পরও 7-8 মাস আমার সাথে আমার বাবা ঠিক মতো কথা বলেন নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি উদ্ভাস ভার্সিটি খ ক্যারিয়ার ভাবনার এপিসোড 9-এ। এবং আজকে আমাদের সাথে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রমাণ করেছেন প্রবল ইচ্ছাশক্তি কাউকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে। আমাদের সাথে আছেন নাজমুল হোসেন অভি। তিনি বর্তমানে কর্মরত আছেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার হিসেবে। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, ধন্যবাদ। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই, আপনি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে 5 বছর ধরে কর্মরত আছেন, এক্ষেত্রে আন্তর্জাতিক কোনো সংস্থার সাথে কর্মরত থাকার অনুভূতিটা কেমন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে অনুভূতি, যেহেতু অনেক সময় ধরে আছি, অবশ্যই ভালো বলবো, কারণ জাতিসংঘের একটা সংস্থা যেটা শ্রমিক এবং লেবার মার্কেট নিয়ে কাজ করে স্পেশালি, তো এটাতে কাজ করতে পারাটা আসলে আমার জন্য যেমন সৌভাগ্যের, তেমনি আমি এখানে যতটা শিখতে পারছি আর যে জায়গাতে কাজ করতে চেয়েছি, কাজ করতে নিজেকে প্রস্তুত করেছি, সেরকম একটা জায়গায় কাজ করতে পেরে আসলে ভালো লাগছে। এবং এটা অবশ্যই বাংলাদেশের মতো দেশে, যেখানে শ্রম ঘন একটা দেশ হিসেবে আমরা পরিচিত, সেইখানে আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের কাজের ব্যাপ্তি এবং পরিধি অনেক বড়, এবং এটা বৈশ্বিকভাবে অনেক বড় একটা জায়গা নিয়ে আমরা কাজ করছি। এবং যেহেতু এটা জাতিসংঘের আরও অনেক আগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, 1919 সাল, অর্থাৎ এটা 105 বছরের একটা প্রতিষ্ঠান, তো সেই হিসেবে অনেক কিছু শেখার এবং কন্ট্রিবিউট করার সুযোগ আছে। ধন্যবাদ। এক্ষেত্রে বাংলাদেশে প্রচলিত যেসব পেশা বা চাকরি আছে সেটার সাথে তুলনা করলে আসলে এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করার ক্ষেত্রে অনন্য বিষয় কোনগুলো? আমার মনে হয় সবগুলো পেশারই কোনো না কোনো অনন্য দিক আছে। আমাদের জাতিসংঘের বা আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যেমন কিছু ইউনিক এরিয়া আছে, অন্যান্য জবগুলোরও আছে, কিন্তু আমি আমাদের এই জাতিসংঘের প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার সব থেকে ইউনিক যে ব্যাপারটা, এবং সবগুলো জাতিসংঘের সংস্থার মধ্যে আইএলওর সব থেকে ইউনিক যে জায়গাটা, সেটা হলো আমি বলবো যে এই যে আমরা পলিসি নিয়ে একটা দেশে কাজ করি, বিভিন্ন দেশের যেই সদস্য রাষ্ট্রগুলোর পলিসির দিক নির্দেশনা, স্ট্যান্ডার্ড কেমন হবে বা কোয়ালিটি কেমন হবে, সেই জায়গাগুলো নিয়ে কাজ করার একটা বড় সুযোগ এখানে আছে। আর একটা বড় সুযোগ আছে যে আসলে আন্তর্জাতিক সংস্থা বা যে কোনো আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের, সেখানে একটা বড় স্পেস থাকে যে আপনি কিভাবে গ্লোবালি নিজের দেশকে পৃথিবীর বুকে পরিচিত করতে পারবেন, যেটা হয়তো অনেক জায়গায় অনেক ক্ষেত্রে স্কোপগুলো সমানভাবে থাকে না, কোথাও কম কোথাও বেশি থাকে। আর আরেকটা বড় দিক হচ্ছে যে আপনাকে আসলে পেশাগতভাবেই ডিপ্লোমেসি অর্থাৎ কূটনৈতিক যেই প্রফেশনালিজম, এটা শেখার এবং এটা আয়ত্ত করার একটা বড় জায়গা এই জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো, স্পেশালি আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওতে এই সুযোগগুলো অনেক ভালোভাবে আছে, যেগুলো অনেক সেক্টর থেকে এটাকে একটু আলাদা করে। ওয়ান্ডারফুল। এবার একটু পিছনের দিকে যেতে চাই। আপনি তো বর্তমানে পিএইচডি করছেন এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি থেকে পড়াশোনা করেছেন। তো সাধারণত আমরা স্টুডেন্ট লাইফকে বলি যে আমাদের আসলে ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির সময়, তো আপনার স্টুডেন্ট লাইফটা কেমন ছিল? আমি যদি খুব সংক্ষেপে বলি, স্টুডেন্ট লাইফ আমার স্কুলের দিকে যদি আমি বলি, আমি রেসিডেন্সিয়াল মডেল কলেজ বা রেসিডেন্সিয়াল স্কুলে পড়েছি ঢাকার। তো ওই স্টুডেন্ট লাইফটা আমার খুবই লিনিয়ার ছিল, লিনিয়ার ইন এ সেন্স যে আমি আসলে
ছোটোবেলায় যে কোনো সাধারণ বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলি, আমি সেরকম একটা ফ্যামিলিতে বিলং করি। তো সেই ফ্যামিলিতে যেটা বলা হয় যে পড়ালেখা ভালো করে করলে তুমি জীবনে অনেক ভালো করবে। তো আমি এটি স্কুলে বিশ্বাস করা শুরু করি। তাই আমার মা বাবা যখন বলতো যে পড়ালেখা ভালো করলে আমি ভালো থাকবো, ভালো করব লাইফে, তো আমি জানি না, আমার কোনো রকম প্রশ্ন ছাড়াই আমি এটা বিশ্বাস করে বড় হওয়া শুরু করি। তো স্কুলে আমি পড়ালেখায় মোটামুটি, মানে মোটামুটি না, আমি বলবো যে ভালোই ছিলাম। তো রেসিডেন্সিয়ালে আমার রেজাল্ট বা পরীক্ষার ফলাফল এগুলো ভালো ছিল, বাট আমি সিনসিয়ারলি পড়ালেখা করতাম। আর তারপর নর্ডেম কলেজে পড়েছি। ওখানেও যতটুকু আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করেছি সিনসিয়ারিটিটা রাখার। কিন্তু নর্ডেম কলেজের একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হলো যে, ওইটা হয়তো আমরা পরের দিকে আরও ইলাবোরেট করতে পারবো, যে যখন আমি ফিজিক্স ল্যাবে যেতাম বা কেমিস্ট্রি ল্যাবে যেতাম, আমার তখন ল্যাব বা ওই পরীক্ষা, ওই ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি, এইটা খুব লাইফলেস লাগতো। মনে হতো যে ওগুলো খুব ইন্টারেস্টিং, অ্যামেজিং ডিসিপ্লিন, এবং ওইখানে অনেক ভালো ভালো কাজ করার সুযোগ আছে, আমার বন্ধুরা করছে, অনেক প্রফেশনালরা করছে, বাট আমার নিজের ওইটাতে খুব একটা ভালো লাগতো না। কারণ আমি হয়তো ডিসকভার করি যে আমি আসলে এই যন্ত্রপাতির সাথে সময় স্পেন্ড করার মতো হয়তো মানুষ আমি না, এটা হয়তো আমার ল্যাকিং। তো তারপর যখন বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স বা অর্থনীতি পড়তে গেলাম, তখন আসলে ওই সময়টা ছিল আমার, যতটা আমি পড়াশোনাও করেছি তার পাশাপাশি আমি অনেক ধরনের বিষয় ইনভলভ ছিলাম। আমি স্কুল থেকে স্পোর্টসে ইনভলভ ছিলাম। আমি অনেকটা লম্বা সময় ফুটবল খুব সিনসিয়ারলি খেলেছি, স্কুলের টিমে, কলেজের টিমে, অর্থনীতি বিভাগের টিমেও কিছু সময় খেলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তেমনি বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, এগুলোতেও আমি অনেক সময় স্পেন্ড করেছি। তো আমার কাছে স্টুডেন্ট লাইফটা ছিল মিক্সচার অফ লট অফ থিংস, যেখানে আমি পড়ালেখাটাকে কখনো সাইডলাইন করি নাই, আবার শুধু পড়ালেখা নিয়েও আমি যে ডুবেছিলাম সেটাও না। আমি তার পাশাপাশি অনেক কিছু করার চেষ্টা করেছি। স্পেশালি যখন অর্থনীতি বিভাগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন আমাদের অনেক রকম স্টুডেন্ট অর্গানাইজেশন আছে, এগুলো করার চেষ্টা করেছি। অনেক রকম পাঠচক্র হতো, স্টাডি সার্কেল, এগুলো বিভিন্ন বই নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন ছাত্র সংস্থা, সেগুলো আমি জয়েন করি, অ্যাক্টিভলি করেছি। আর নর্ডেম কলেজে আমি যখন ছিলাম তখন নর্ডেম ডিবেটিং ক্লাবটা আমি খুব সিরিয়াসলি করেছি। আমি নর্ডেম ডিবেটিং ক্লাবের হয়ে ডিবেট করেছি, আবার পাশাপাশি ক্লাবের প্রেসিডেন্টও ছিলাম 2007-08 সালের সময়টায়। তো ওইগুলো আমাকে অনেক হেল্প করেছে পড়ালেখা প্লাস প্লাস টু গ্রো অ্যাজ আ পার্সন দ্যাট আই অ্যাম নাও। ধন্যবাদ। স্টুডেন্ট লাইফ সম্পর্কে তো অনেক কিছুই জানলাম। এক্ষেত্রে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি বা এইসব সাবজেক্টের সাথে আপনার অভিজ্ঞতা যেমন ছিল বললেন, তার পরবর্তী সময় আপনি তো বিশ্ববিদ্যালয় জীবনে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন। কি ভেবে আসলে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা আচ্ছা, করেন? এই গল্পটা খুব মজার। আমি মনে হয় না যে এটা সবাই খুব একটা বিশ্বাস করবে, বাট তারপরে বলছি, এটা সত্যি কথা, এবং অনেক স্টুডেন্টদের জন্য এটা এনকারেজিং হতে পারে। তো আমার ইকোনমিক্সে পড়াটা খুব স্বেচ্ছায়, এবং আমি সায়েন্সে ছিলাম, অনার্স, মানে ম্যাট্রিক ইন্টারে। কিন্তু দেন আমি যখন নর্ডেম কলেজে, আমি যখন বুঝতে পেরে গেলাম প্রথম দিকে যে ওই ল্যাব আমাকে কতটা অ্যাট্রাক্ট করে না, তো তার পাশাপাশি যখন বিতর্ক করা শুরু করলাম কলেজের হয়ে, আমি স্কুলেও করেছি, কিন্তু নর্ডেম কলেজের বিতর্কটা ছিল খুব স্পেশাল, কারণ ওইখানে গোল্ড ব্লু নামে দুইটা টিম থাকে। তো আমি গোল্ডে চান্স পেয়েছিলাম কম্পিট করে সিলেকশন প্রসেসে। তো খুব এক্সপেকটেশন হাই থাকে যে এরা ভালো পারফর্ম করবে, এরা ভালো বিতর্ক করবে, এরা সবাইকে হারাবে টাইপের। হ্যাঁ, কলেজকে তো হারাবেই, ইউনিভার্সিটিকেও এরা হারায় বা হারাবে। তো আমার ওই মজার গল্পটা ইকোনমিক্সে শুরু হয়। আমি যখন নর্ডেম গোল্ডে সিলেক্টেড হই, তো তখন আমরা 3 বন্ধু মিলে গোল্ড দলে জায়গা পাই। এক বন্ধু বুয়েটে পড়েছে, আর এক বন্ধু আইবিএতে পড়েছে পরে, আর আমি ইকোনমিক্স পড়েছি। তো আমরা তখন সেই জেনারেশন যারা হলো ইন্টারনেট পুরোপুরি তখনও আসে নাই। ওই সাইবার ক্যাফেতে বসে কিছু ইন্টারনেটের ইউজ করা যেত। উইকিপিডিয়া ছিল তখন বিশাল এক সোর্স, মানুষ ভাবতো যে ওইখানে অনেক ইনফরমেশন পাওয়া যায়। তো আমরাও তাই ভাবতাম। কিন্তু আমরা পরে ওই দলে নির্বাচিত হওয়ার পরে একটা বিতর্ক হবে, সেই বিতর্ক হবে আবার ঢাকার খুবই ইম্পর্ট্যান্ট একটা কলেজ, ভিকারুননিসা কলেজে। কিছুদিন পরে একটা ডিবেটের প্রোগ্রাম। তো নর্ডেমের সাথে ভিকারুননিসার ওই ডিবেটের জায়গাটাতে একটা কম্পিটিশনও আছে, সবসময় হেলদি কম্পিটিশন। সো তখন আমরা বই কিনতে গেলাম একসাথে অনেক, যে বিতর্ক টুর্নামেন্টের আগে, প্রতিযোগিতার আগে আমাদের প্রিপারেশন নিতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে যাতে আমরা ভালো করে বিতর্ক করতে পারি। তো তখন বিভিন্ন বিষয় ভাগ হলো। আমরা আজিজ সুপার মার্কেট গেলাম, নীলক্ষেতে গেলাম, পুরনো বই কিনলাম কিছু ফান্ড একত্রে করে নিজেরা। তো সেই ফান্ড দিয়ে বই কিনে আমার ভাগ্যে পড়লো যে অর্থনীতির 2টা বই কেনা হয়েছে, এগুলো আমি পড়বো।
তো আরও এক বন্ধু পেয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, আরেক বন্ধু পেয়েছে ইতিহাস আর বোধহয় বিশ্বায়ন। তখন বিশ্বায়ন খুব পপুলার একটা টপিক। হ্যাঁ, তো অর্থনীতির পল স্যামুয়েলসনের একটা বই কিনেছিলাম, ইন্ট্রোডাক্টরি মাইক্রো ইকোনমিক্স 101, যেটা একদম সব ইউনিভার্সিটির Basic. ইকোনমিক্স বেসিক কোর্সটাতে একটা একটা টেক্সট বুক। ওই বইটা আমি কিনে যখন পড়া শুরু করলাম, তখন আমি কলেজ সেকেন্ড ইয়ারে উঠবো, ফার্স্ট ইয়ারের শেষের দিকে নয়ডাম কলেজে। তো আমি দেখলাম ওই বইটা অনেক ইন্টারেস্টিং, এবং ওই বইটা আমি পড়তে পড়তে 7-8 চ্যাপ্টার পড়ে ফেলছি। অনেক কিছু হয়তো বুঝতে পারছিলাম না, কিন্তু দেন এগেইন আমি দেখলাম এই ডিসিপ্লিনটায় ম্যাথস আছে, লজিক আছে, গ্রাফ আছে, ফিলোসফি আছে, হিউম্যান বিহেভিয়ার নিয়ে এটা কথা বলে বা চিন্তা করে, এবং এখানে ম্যাথামেটিক্স এবং জিওমেট্রি এবং র্যাশনাল থিঙ্কিং এগুলোর একটা ব্যালেন্স আছে, কিছুটা ফিজিক্স কিছুটা ম্যাথস, কিন্তু ল্যাবে যেতে হয় না। ঠিক আছে, সো তখন আই স্টার্টেড টু গেট ইন্টারেস্টেড যে না, দিস ইজ এ ভেরি গুড ডিসিপ্লিন, নাম্বার ওয়ান। অ্যান্ড সেকেন্ড হলো, স্বাভাবিকভাবে অর্থনীতিতে যারা পড়েছে, বিতর্ক অঙ্গনে এটা আমরা জানি, বা যারা অন্তত এই সার্কেলে আছে, যে অর্থনীতি থেকে খুব নাম করা বিতার্কিক ছিল বিভিন্ন সময়। এটা শুধু বাংলাদেশেই না, এটা ইউএসএ বা ইউকে, ইন্টারন্যাশনালিও যারা লতে পড়ে, আইন অথবা অর্থনীতি, এই দুই জায়গার বিতার্কিকরা খুব ভালো হয়। তো এবং এদের প্রফেশন ক্যারিয়ারও ভালো ছিল, এরা আমি যাদেরকে দেখে বড় হয়েছি, আমার সিনিয়ররা যারা, তো ওইটাও একটা অ্যাট্রাকশন ছিল যে আচ্ছা ওই ভাইয়াটা বা ওই আপুটা খুব চমৎকার বিতর্ক করে, এবং উনি অর্থনীতিতে পড়ে, উনি চাকরিও খুব ভালো জায়গায় করে, তার মানে দিস ইজ সামথিং। তো ওইখান থেকে আমি সিদ্ধান্ত নিই যে অর্থনীতি পড়তে হবে, এবং ইট ওয়াজ দ্যাট আনপপুলার আমার বাসায়। কারণ প্রথমেই তো হইলো আমি বিজ্ঞানে পড়ে কেন আমি এই মানবিকের সাবজেক্ট, হ্যাঁ, এটা নিয়ে খুব মিসকনসেপশন আছে। অর্থনীতিকে এখনও মানুষ বাংলাদেশে আর্টসের সাবজেক্ট, সোশ্যাল সায়েন্স, মানবিক, কিন্তু পরে যারা এটা পড়তে যায় তারা শুধু বুঝে যে এখানে কি পরিমাণ ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর নাম্বার নিয়ে ডিল করতে হয়। হ্যাঁ, সো ওইখান থেকে গ্রো করা। এবং আমার মনে আছে আমার বাবা আমার সাথে প্রায় 6 থেকে 8 মাস কথাই বলে নাই, মানে যখন শুনলো যে আমি অর্থনীতি পড়তে চাই, সেখান থেকে অর্থনীতি চাই চান্স পাওয়ার পরও 7-8 মাস আমার সাথে আমার বাবা ঠিক মতো কথা বলেন নাই। আর আমার আম্মা তো মনে হয় কোনোভাবেই মেনে নিতে পারতেছিলেন না যে তার ছেলে যে জুনিয়র স্কলারশিপ পাইছে এইটে, যে হইলো নটরডেমও ভালো পড়ছে, রেসিডেন্সিয়ালে ফার্স্ট সেকেন্ড, হ্যাঁ, সে কেন ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল সায়েন্স পড়বে না। হ্যাঁ, তো এটা নিয়ে বাট লাকিলি কোনো না কোনোভাবে তারা খুব বেশি বাধাও দেয় নাই, মন খারাপ করেছে এবং অ্যাকসেপ্ট করতে পারে নাই। বাট আমি একটু আমার জায়গায় কিছুটা একটুখানি রিজিড ছিলাম যে না, আমি এটাই পড়বো। সো আমি আসলে ভর্তি পরীক্ষার জন্য, আমার এখনও মনে আছে, ইট ওয়াজ গ্যাম্বলিং। আমি 2 জায়গার ফর্ম কিনেছিলাম ভর্তি পরীক্ষায়। একটা হলো আইবিএ, কারণ ওইখানে পড়লে নাকি অনেক তাড়াতাড়ি চাকরি পাওয়া যেত এবং চাকরির স্যালারি খুব ভালো। সো ওটা বোধহয় এখনও কিছুটা ট্রু, আমি জানি না এখন আসলে রিয়েলিটি কেমন। আরেকটা হলো অর্থনীতি। বাট মনে মনে আই ওয়াজ ডিটারমাইন্ড যে মেবি দুইটার মধ্যে হয়তো আমি অর্থনীতিটাই পড়তে চাই। তো আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্য করেন, আমার ওইখানে চান্সও হলো। সো ওইভাবে আমার ইকোনমিক্সটা পড়া। সো আই ওয়াজ মোর অর লেস কলেজ সেকেন্ড ইয়ারেই আই ওয়াজ শিওর যে আমি ইকোনমিক্সটা পড়বো। সো ওইখান থেকে জার্নি শুরু আর কি। আপনার সাবজেক্ট চয়েস, বিশ্ববিদ্যালয় জীবন এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে জানলাম। এবার জানতে চাই বিশ্ববিদ্যালয় জীবনের পর ক্যারিয়ারের জার্নিটা কেমন ছিল। ক্যারিয়ারে আপনি এখন বর্তমানে আমরা ধরে নিতে পারি যে অনেক সফল আছেন, পাশাপাশি আপনি গবেষণাও করছেন, তো এক্ষেত্রে জার্নিটা কেমন ছিল? আমার জার্নিটা খুব ইন্টারেস্টিং। আমার জার্নিটা অনেক, সবার জার্নি আসলে ইন্টারেস্টিং যার যার নিজের জায়গা থেকে। আমি নিজেরটাকে ইন্টারেস্টিং বলে অন্যগুলো আন্ডারমাইন করতে চাই না। আমার জার্নিটা এই কারণে ইন্টারেস্টিং যে আমি অনেক রিস্ক নিয়েছি আমার ক্যারিয়ারের বিভিন্ন সময়। হ্যাঁ, এবং রিস্কগুলো এখন পর্যন্ত আল্লাহ তাআলা হ্যাজ বিন সো কাইন্ড টু মি, এগুলোর বড় কোনো পে আমাকে করতে হয় নাই। আমি চাই না খুব বেশি কিছু পে করতে হোক, বা হইলে সমস্যা নেই, আল্লাহ রিজিকে যেটা রেখেছেন ওটা হবেই। তো আমার জার্নিটা আমি যদি একটু এইভাবে শুরু করি, আমি শুরু করেছিলাম 2013 সালে। আমি 13 সালে আমার মনে হয় অর্থনীতি বিভাগে আমি আমাদের ব্যাচে একমাত্র ওই সময় যে ব্যাচেলার করার পর মাস্টার্সের ফর্মটা আমি কিনি নাই। কারণ আমি ব্যাচেলার করতে করতে আমার মনে হয়েছিল, আই স্টার্টেড ডাউটিং যে আমার কি ইকোনমিক্স পড়াটাই ঠিক হচ্ছে, আমি কি মাস্টার্সটা করব, নাকি আমি একটু জব মার্কেটে অ্যাসেস করব যে আসলে আমার ইকোনমিক্স পড়ে জব মার্কেটে গেলে একটু বোঝা যে চাকরির ক্ষেত্রে আমার পড়াশোনা যতটুকু করলাম ব্যাচেলার পর্যন্ত সেটা কতটুকু আমি ইউজ করতে পারছি, বা সেটা দিয়ে আসলে কোনো লাভ হচ্ছে কিনা।
নাকি ওইটা করতে করতে তখন হয়তো আমি একটা সিদ্ধান্ত নিব যে না আমি মাস্টার্স কি ইকোনমিক্সে করব, নাকি একটা এমবিএ করব, নাকি পাবলিক পলিসি বা ডেভেলপমেন্ট স্টাডিজে পড়বো, এই ধরনের চিন্তাভাবনা। বাট আমার ডেভেলপমেন্ট সেক্টরটার প্রতি একটা ঝোঁক ছিল, কারণ স্বাভাবিকভাবে অর্থনীতির একটা বড় অংশ ওইদিকে ঝোঁক থাকে, এবং আরও একটা ঝোঁক থাকার কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে এখানে মানুষের কাছাকাছি যে কাজ করা যায়, এবং যেই মানুষগুলো মার্জিনাল, হতদরিদ্র, এবং যাদের আসলে অনেক কিছুরই ঠিক সেইভাবে সহায়তা বা সক্ষমতা নাই, তাদের পাশে যে কাজ করা যায়, উন্নয়ন যেই সেক্টরটা আছে, ডেভেলপমেন্ট সেক্টরটা, ওইখানে কাজ করার ইচ্ছা ছিল। তো আমি ব্যাচেলর পাস করার পর আমার মনে হয় আমি স্ট্রেট ফরওয়ার্ড রেজাল্ট হওয়ার আগেই আই থিঙ্ক আমি ইন্টারভিউ অ্যাপ্লাই করা, ইন্টারভিউ দেওয়ার প্রসেস ইনভলভ হওয়া শুরু করি, এবং আই ওয়াজ ভেরি লাকি যে আমার রেজাল্ট হওয়ার আগেই একটা জব হয়ে গিয়েছিল। ওইটা বিদেশি একটা সংস্থা ছিল, সেই বিদেশি সংস্থা সুইস কন্ট্যাক্ট, সেখানের ইমপ্লিমেন্টেশন একটা প্রজেক্টে আমি ইনোভেশন কনসাল্টিং ফার্মে ওই প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন টিমে দিয়ে আমি শুরু করি। আমার এখনও মনে আছে চাকরিটা যখন আমার হবে, সব কিছু কথাবার্তা ফাইনাল, ইন্টারভিউ ডান, আমি সিলেক্টেড, আমাকে কিছু শুভানুধ্যায়ী ওই অর্গানাইজেশনেরই, যেটা সুইস কন্ট্যাক্ট, যেখানে ইকোনমিক্সের সিনিয়ররা ছিলেন, তারা বলেছেন যে তুমি কি এইটাতে করবে, নাকি কিছুদিন পর অন্য একটা জব আসবে, কিছু জব আসবে যেগুলো আরেকটু ধরো তুমি স্যালারি ভালো পাবে কিন্তু ঢাকার বাইরে কম যেতে হবে, এই ধরনের আর কি জব করবে। তুমি এখন যেটা ঢুকতে চাচ্ছ এটা তো ইমপ্লিমেন্টেশন, এখানে তোমাকে অনেক ঢাকার বাইরে যেতে হবে, হয়তো মাসে 15-20 দিনই ঢাকার বাইরে থাকতে হবে। তা আমি বললাম যে না, দ্যাট উইল বি ইন্টারেস্টিং, আমি বাংলাদেশের একটু বিভিন্ন জায়গায় যে যদি কাজ করতে পারি, এটা লার্নিংও, আবার এটা একটা অভিজ্ঞতাও, লাইফ থেকে শেখা। হ্যাঁ, তো আমি আসলে ব্যাচেলার পর মাস্টার্স করি নাই, আমি মাস্টার্সের ফর্মও কিনি নাই ঢাকা ইউনিভার্সিটির, এবং আমাদের ওই সময় নিয়ম ছিল, এখনও বোধহয় ওরকম খুব রিল্যাক্স হয় নাই, আমাদের ওই সময় ছিল যে ব্যাচেলারের পরই করতে হবে, এবং ওইটা পার্ট টাইম করার কোনো সুযোগ নাই। ওইটা এসএসসি এইচএসসির মতো একটু, যে আপনি এসএসসি পাস করলেন তারপর এইচএসসি পাস করতে সাথে সাথেই, সো বাট মাস্টার্সের কনসেপ্ট এটা হওয়া উচিত না, মাস্টার্স খুব স্পেশালিস্ট একটা ডিগ্রি হওয়া উচিত। বাট এমনি তো আমি ওই চাকরিটা দিয়ে শুরু করি। দেন আমার মনে আছে ওটা বছর খানিকের মতো করি, আমি মনিটরিং ইভ্যালুয়েশন অফিসার থেকে শুরু করি, যেটা আমার ইকোনমিক্সের প্রোফাইলের কারণে ওই ডেটা মনিটরিং, হ্যাঁ, ডেটা ট্র্যাকিং, অ্যানালাইসিস, ওটার সাথে রিলেটেড ছিল। তো আমার প্রথম চাকরিতে আমার মনে হয় প্রথম বছর আমার সুযোগ হয়েছে প্রায় 32টা ডিস্ট্রিক্টে যাওয়ার, বাংলাদেশের, অর্থাৎ হাফ অফ বাংলাদেশ আমি কাজের কারণে গিয়েছি, এবং এমন এমন জায়গায় গিয়েছি যেগুলো হয়তো মানে চিন্তাও করতে পারতাম না কখনো। ধরেন ময়মনসিংহের পাথরঘাটা, তো পাথরঘাটা হলো বরগুনার পরে একটা ছোট দ্বীপ, যেটা সিডরের সময় প্রথম ডুবে গেছিল। হ্যাঁ, তো ওইখানে যে আমি গরিব ফার্মারদের সাথে, কৃষকদের সাথে কাজ করেছি, মাছের প্রজেক্ট ছিল মাছ চাষের উপর, সেটার যারা ছোট কৃষক মাছের পোনার, তাদের সাথে কাজ করতাম। হ্যাঁ, তাদের বিজনেস ডেভেলপমেন্ট, তাদের মার্কেট ইন্টিগ্রেশন। তো আমি দিনাজপুরে, বগুড়ায়, পঞ্চগড়ে গিয়েছি, আমি মোটামুটি ময়মনসিংহ, নেত্রকোনা সবখানে কাজ করেছি, 32টা জেলা। সো ওইখানে আমি অনেক কিছু শিখেছি। আমি যখন কাজ করতে গিয়েছি আমি আসলে পোভার্টিটা কি, দারিদ্র্য কি, মানুষের অর্থনৈতিক মুক্তি কি, হ্যাঁ, একটা মানুষের ডিমান্ড কি, একটা বাংলাদেশের মতো একটা দেশে 2013-14 সালের কথা বলছি, তখনও যে একই ছাদের নিচে গরু, ছাগল এবং মানুষ থাকছে একসাথে, এবং ওইটাও একটা ফ্যামিলি, তারা তাদের ক্যাটল এবং তারা এজ আ ফ্যামিলি মেম্বার এক ছাদের নিচে থাকে, যেখানে গরু খাচ্ছে তার পাশে সেই ফ্যামিলি ঘুমাচ্ছে, তো তাদের সাথে কাজ করেছে। তো এটা আমার রিয়েলাইজেশনগুলোকে অনেক চেঞ্জ করে, অ্যাবাউট লাইফ, অ্যাবাউট পভার্টি, অ্যাবাউট স্কারসিটি। তখন নিজেকে খুব প্রিভিলেজ আর লাকিও মনে হওয়া শুরু হয় ওই সময়টা থেকেই। সো ওইখান থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং এরপরে আরও কিছু জব আমি চেঞ্জ করেছি, সেগুলো ডিটেইলে ওইভাবে বলবো না, কিন্তু আমার মনে আছে যে আমি 1-1.5 বছর পর আবার ডিসিশন নিই যে না, আমার একটা মাস্টার্স করতে হবে ইকোনমিক্সে। সো তখন আমি আমার প্রথম মাস্টার্সটা ইকোনমিক্সের জন্য, ততদিন আমি কনভিন্স হয়েছি যে না, আমার ইকোনমিক্সেই মাস্টার্স করা উচিত। তো তখন আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা মাস্টার্স করেছি, তখন ওটা জবের পাশাপাশি করা যেত। সো দ্যাট ওয়াজ দ্য ওনলি অ্যাডভান্টেজ ওভার ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সটা। তো ওই সময় ফ্যাকাল্টি ওয়াজ অলসো ভেরি স্ট্রং ওইখানে। সো আমি মাস্টার্সটা ইউআইইউতে শুরু করি, এবং ওইটা আমি 1.5 বছরের মধ্যে কমপ্লিট করি চাকরির পাশাপাশি। তখনও আমি একটা অস্ট্রেলিয়ান এনজিওতে চাকরি চেঞ্জ করে আবার যাই, যেটা হেলথ সেক্টর নিয়ে কাজ করে।
তো ওইটা করতে করতে ওইখানে আমার রেজাল্ট আমি ওখানে টপ করতে পেরেছিলাম, সো ওইটাও ভালো ছিল মাশাল্লাহ। অ্যান্ড দেন ওইটা করার পর আমার যখন মনে হলো যে না আসলে একটু দেশের বাইরে স্পেশালাইজড একটা মাস্টার্স হলে খারাপ না, কারণ আমার তখন মনে হচ্ছিল যে বাইরে ট্রেনিং হলে ইটস গুড, জব মার্কেটও গুড এবং ক্যারিয়ার ওয়াইজও এটা ভালো। হ্যাঁ, তো বাইরের একটা অ্যাডভান্স মাস্টার্স হলে নট ব্যাড। তো তখন আমার কাছে মনে হলো, একই সময় আমি আবার একটু চাকরিও চেঞ্জ করি। আমি আবার ওই অস্ট্রেলিয়ান ফার্মটা ছেড়ে 1.5 বছর কাজ করে আমি চলে যাই সুইস কন্ট্যাক্টে। ওইটা সুইস গভর্নমেন্টের একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, স্কিলস ডেভেলপমেন্ট, লেবার মার্কেট, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন, এইটা নিয়েছিল। তো ওখানে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরির ট্রেনিং প্রোগ্রাম, হ্যাঁ, স্কিলস ডেভেলপমেন্ট, ওই প্রজেক্টে আমি ঢুকি। এবং ওইখানে যে আমার ওই লেবার মার্কেট নিয়ে আগ্রহ শুরু হয়, কারণ একটি স্কিলস ছিল। ওখানে আমি দেখতে পেলাম যে কিভাবে স্কিলস এবং ট্রেনিং মানুষের চাকরি পেতে, এমপ্লয়মেন্ট, স্যালারি, এগুলোতে বড় রকমের চেঞ্জ আনে। হ্যাঁ, তো তখন লেবার মার্কেট নিয়ে অনেক ইন্টারেস্ট এবং আগ্রহ গ্রো করে। তো তখন আমি চিন্তা করতে শুরু করি যে একটা মাস্টার্স তো বাইরে করবই, দেখি যে কোন ধরনের মাস্টার্স করা যায়। তো আমার ইচ্ছা ছিল হয় ফাইন্যান্সিয়াল ইকোনমিক্সে অথবা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে, কারণ আমি জানতাম না যে লেবার ইকোনমিক্স নিয়ে কোনো ডেডিকেটেড মাস্টার্স কোথাও আছে কিনা পৃথিবীতে। এটা আমার যেমন জানা ছিল না, অনেকেরই হয়তো জানা নাই। তো কিন্তু একজন অস্ট্রেলিয়ান ইকোনমিস্টের সাথে আমার কাজ করার সুযোগ হয় তখন ওই প্রজেক্টে। সে আমাকে বলে যে তুমি লেবার ইকোনমিক্স যদি পড়তে চাও সিনসিয়ারলি, কারণ তুমি ভালো কাজ করছো রিসার্চে, তো তুমি ওই রকম একটা মাস্টার্স আছে যেটা ইউনিভার্সিটি অফ তুরিন, ইটালিতে, এবং ওইটাই পৃথিবীর একমাত্র মাস্টার্স, কারণ ওইটা আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে পার্টনারশিপ ওই মাস্টার্সটা চলে। তো ওই মাস্টার্সটা কি, ওইটা অ্যাপ্লাইড লেবার ইকোনমিক্স, কিন্তু এটাতে চান্স পাওয়া খুব কঠিন এবং স্কলারশিপ তো পাওয়া আরও কঠিন, কারণ ওইটা বছরে 20 জন স্টুডেন্ট নেয় এবং বেশিরভাগই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মাস্টার্সগুলো করে, যাদেরকে সরকার থেকেই ফান্ড করে। সো ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ দিতে হয় না, বা তুমি অ্যাপ্লাই করো। তখন আমি অ্যাপ্লাই করতে যেয়ে দেখি যে ওইখানে অনেক রিসার্চ এক্সপিরিয়েন্স চায় এবং ওইখানে পাবলিকেশন চায় স্কলারশিপের জন্য। এবং ওগুলো আমার, যেহেতু আমি একটু অন্য সেক্টরে কাজ করছিলাম, ততদিন আমার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্সটা শেষ, বাট রিসার্চ ইন্ডাস্ট্রিতে আমি আসলে কাজ করি নাই, কারণ আমি ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্টিং এজেন্সিতে কাজ করছিলাম, যেগুলো সবই আন্তর্জাতিক ছিল। তো তখন আমি মনে হলো যে না, আমার একটু রিসার্চ ইন্ডাস্ট্রিতে কাজ করা দরকার, কারণ না হলে আমি ভালো মাস্টার্সগুলোতে স্কলারশিপ পাবো না, ফান্ডিং পাবো না। তো দেন আই ওয়েন্ট টু সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সানেম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর সেলিম রেহান, ওনার সাথে কথা বললাম। উনি আমাকে সাজেস্ট করলো যে হ্যাঁ, তুমি আমাদের সাথে কাজ করতে পারো। তো আমি বললাম যে আমি তো স্যার কোয়ান্টিটেটিভ রিসার্চ, মডেলিং, ইকোনমিক এগুলো নিয়ে সরাসরি কাজ করি নাই। উনি তখন আমাকে বললো যে না, তুমি যেগুলো কাজ করেছো ডেভেলপমেন্ট সেক্টরে, ওগুলা আমাদের এখানে ইম্পর্টেন্ট, আর আমরা যেগুলো নিয়ে কাজ করি এগুলো তোমাকে আমরা শিখাই নিব 3-4 মাসে। তো তখন আমি মোটামুটি স্যালারি, মানে ওইটা ওইভাবে বলা ঠিক না, বাট যেহেতু এটা রিসার্চ অর্গানাইজেশনের স্যালারি আসলে কোথাওই আন্তর্জাতিক সংস্থার স্যালারির স্ট্রাকচারের সাথে ম্যাচ করবে না, এটা ন্যাচারাল। তো তখন আমার ক্ষেত্রেও তাই হয়েছে যে আমি চিন্তা করেছি আচ্ছা, আমি মাসে ধরেন এক্স টাকা প্রত্যেক মাসে কম দিয়ে আমি রিসার্চ অর্গানাইজেশনে যাব, কম্পেয়ার টু হোয়াট আই ওয়াজ আর্নিং ইন দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি সুইস কন্ট্যাক্ট। তো ওইটা আমি চিন্তা করছি এটা আমার প্রত্যেক মাসের ইনভেস্টমেন্ট বিহাইন্ড মি, যে এই ইনভেস্টমেন্টটা করলে আমার রিসার্চ শেখা হবে, পাবলিকেশন হবে, এবং অ্যাপ্লিকেশন করলে কোথাও আমার অ্যাকসেপ্টেড হবে, স্কলারশিপ পাবো। ইট ওয়াজ রিস্ক, a lot of people didn't support, ইনক্লুডিং মাই সুইস কন্ট্যাক্টের যারা বস ছিল, তুমি কেন করছো এই কাজ। হ্যাঁ, এবং আমি আরেকটা কাজ করি, আমি ওই সময় যখন সুইস কন্ট্যাক্ট থেকে আমি যখন ওই সানেমে যাব, ওই মাঝে একটা টাইম আমি 4 মাস 2-3টা ইউনিভার্সিটিতে পার্ট টাইম পড়িয়েছি, to build my CV that I have some teaching experience, TA experience, teaching assistant, part-time teaching experience. হ্যাঁ, it was all with a vision যে আমার মাস্টার্সের অ্যাপ্লিকেশনগুলো যাতে শক্ত হয়, so that I get a good funding. সো ইভেনচুয়ালি সানেমে যখন ঢুকলাম, 1 বছর কাজ করে আমি ওই লেবার ইকোনমিক্সের মাস্টার্সটা অ্যাপ্লাই করলাম, এবং আলহামদুলিল্লাহ, মানে ওই সময় আরও কয়েকটা মাস্টার্স আমি অ্যাপ্লাই করেছি, আলহামদুলিল্লাহ 2-3টা মাস্টার্সে, আমার 3টা মাস্টার্সে ফান্ডিং সহ হইল। একটা জার্মানিতে গটেনজেন ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইকোনমিক্স, যেহেতু যে প্রথম একটু এগ্রিকালচার নিয়ে কাজ করেছিলাম আমি। আরেকটা হলো আমার আইএসএসে, রটারডামে, নেদারল্যান্ডে, ওইটা হয়েছিল ডেভেলপমেন্ট ইকোনমিক্স।
ওইটার ফান্ডিংটা অ্যাপ্লাই করতে হতো, অ্যাডমিশন হয়ে গেছিলো। আর আরেকটা লেবার ইকোনমিক্স, অ্যাপ্লাইড লেবার ইকোনমিক্স তুরিনে, এটা হয়ে গেল। এবং এইটা আমার আইএলও তখন আমাকে ফুল ফান্ডিং দিল অ্যাজ আ রিসার্চ ফেলো, যে ইউ উইল বি ওয়ার্কিং অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তার প্রেক্ষিতে তোমাকে আমরা পুরো টিউশন ফি, স্কলারশিপ সব ওয়েপার করে দিচ্ছি, শুধু ইউ নিড দ্য প্লেন ফেয়ার, এর বাইরে কিছু দরকার নেই। সো সো আই থট যে না, অ্যামেজিং, আমি লেবার ইকোনমিক্সটাই পড়তে চাচ্ছিলাম। সো ওটা আমার হয়ে গেছে, স্কলারশিপ হয়ে গেছে। সো আই ওয়েন্ট টু স্টাডি দ্যাট। তারপর আমি সানেমে 1 বছরের মতো কাজ করে ওখানে চলে গেলাম। দেন ওখানে থেকে আমি সানেমের যেই টুকিটাকি কাজ ওখানে বসেও আমি সাপোর্ট দিয়েছি, কারণ আমি একবারে আনএমপ্লয়মেন্ট আবার কখনো যেহেতু অ্যাফোর্ড করি নাই ব্যাচেলারের পর, আমি চাচ্ছিলাম না এটা অ্যাফোর্ড করতে, যে আচ্ছা আমি 7-8 মাস কোর্স ওয়ার্ক দেন থিসিস, আমি একটা কাজ করি। সানেমের কিছু কিছু কাজ আমি ইটালিতে বসেও টুকিটাকি কাজ হেল্প করার চেষ্টা করেছি। সো ওই সময় আমার কিছু কনসালটেন্টের মতো কিছু ফিজ আসতো। অ্যান্ড দেন ওই মাস্টার্সটা করতে করতে আমি তখন আনএক্সপেক্টেডলি আই এন্ডেড আপ ডুইং এ ভেরি গুড রেজাল্ট। মানে ওয়াই আনএক্সপেক্টেডলি, বিকজ আমার ওইটা এইমই ছিল না যে খুব ভালো রেজাল্ট করা। অ্যান্ড আমার সব থেকে মজার ব্যাপার হলো যে আমি যখন ইটালিতে পড়াশোনা করছিলাম, তো এটা খুব আমি অডিয়েন্সদের জন্য বলতে চাই, কোন এক অদ্ভুত কারণে আমার তখন মনে হয়েছে যে আইএলও অথবা ওয়ার্ল্ড ব্যাংক এই ধরনের অর্গানাইজেশনে লেবার ইকোনমিস্ট বা লেবার মার্কেট নিয়ে কাজ করতে পারলে দ্যাট উইল বি অ্যামেজিং। বাট আমি ভাবি নাই যে 18 সালে যখন আমি ইটালিতে পড়তে পড়তে তুরিনে বসে চা খেতে খেতে বিকালে অ্যাসাইনমেন্ট করতে করতে এগুলো ভাবছি, এটা হয়তো বা 20 সালের দিকে সেই কোনো না কোনোভাবে আমি একটা সুযোগ পাবো। এবং আমি তো ওই সুযোগটা পাই, এবং আমি ইন্টারভিউ আইএলওতে যখন ঢুকি, তো তখন থেকে এখন পর্যন্ত আইএলওতে আই হ্যাভ বিন বিজি উইথ লটস অফ থিংস। এবং যেহেতু আমি মাস্টার্সটা করেছি মানে লেবার ইকোনমিক্সে, এবং ওই প্রোগ্রামটা আইএলওরই সিগনিফিক্যান্ট ইনভলভমেন্ট এবং ডিজাইন, এবং পিএইচডিতেও আমার থিসিস পড়াশোনা রিসার্চের একটা বড় পার্ট ছিল লেবার। সো আইএলওতে যেটা হয়েছে, আমি ঢোকার পরই, এবং এর আগে তুই যে আমি বলেছি যে সুইস কন্ট্যাক্টও আমি স্কিলস ডেভেলপমেন্ট, স্কিলস লেবার মার্কেট নিয়েই আমি কাজ করছি 16 সালের পর থেকে। তো আমি আইএলওতে খুব প্রিপেয়ার্ড হয়ে আসলে ঢুকতে পেরেছি, যে আমি অলরেডি লেবার মার্কেট, লেবার ইকোনমিক্সের ইনস অ্যান্ড আউটস নিয়ে আইএলও দ্বারাও ট্রেন হয়ে আমি ঢুকেছি। সো দ্যাট হ্যাজ পুট মি ইনটু আ রাইট প্লেস, যে আমি রাইট জায়গায় রাইট মোমেন্টে বলে না, রাইট পার্সনদের সাথে কাজ করা। সো ইট হ্যাপেন্ড উইথ মি, আলহামদুলিল্লাহ ভেরি লাকি। অ্যান্ড দেন ওই টু কাট ইট শর্ট, আমার কাছে মনে হয়েছে যে আইএলওতেও আমি যতটুকু এখন পর্যন্ত কাজ করেছি, আই হ্যাভ ডান অ্যান ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট অ্যাজ ওয়েল ইন ফিজি ইন দ্য প্যাসিফিক আইল্যান্ডস অ্যাজ অ্যান এমপ্লয়মেন্ট স্পেশালিস্ট। 5 মাসের একটা অ্যাসাইনমেন্ট আমি গিয়েছি ফিজি অফিসকে সাপোর্ট করতে আমাদের এশিয়া প্যাসিফিকে বাংলাদেশ থেকে। সো আমি বাংলাদেশকে 2023 সালে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল লেবার মার্কেট স্ট্যাটিস্টিক্যাল কনফারেন্সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি আইএলওর হেডকোয়ার্টারে। সো আলহামদুলিল্লাহ এই সুযোগগুলো পেয়েছি। তো ইট ইজ জাস্ট লাস্ট মোমেন্ট, আমি একটু জাস্ট একটা জিনিস বলতে চাই যে ইটস জাস্ট আ লাক, ইটস অ্যাবসলিউটলি লাক ইন ওয়ান সেন্স, যে আমরা আসলে আমাদের একটা চিন্তা ভাবনা থাকবে যে আমি এইটা করব, এইটা করব, এইটা করব, বাট এইটা ততক্ষণ পর্যন্তই কাজে দিবে যতক্ষণ আমি জিনিস পিছনে লেগে থাকবো। লেগে থাকার একটা ব্যাপার আছে, হ্যাঁ। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি 16 সালের পর থেকে লেবার ইকোনমিক্স, লেবার মার্কেট এর বাইরের জিনিসপত্র নিয়ে আমি খুব বেশি অ্যাটেনশন দেই নাই। সো যার কারণে মনে হয় আল্লাহ তাআলা ওই এফোর্টটা আসলে মেবি অ্যাকসেপ্ট করছেন, দেখেই হয়তো আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত এই জার্নিটা তৈরি করতে পেরেছি। সো সরি, মানে আই ওয়াজ মেবি টু ব্রড। অসংখ্য ধন্যবাদ, পুরো ক্যারিয়ার জার্নিটা সম্পর্কে জানলাম। এবার একটু জানতে চাই, এমন কি কোনো ঘটনা আছে আপনার জীবনে যেটা আপনার ক্যারিয়ার বা সিদ্ধান্ত নেওয়ার ধরনকে একদম পরিপূর্ণভাবে বদলে দিয়েছিল? ধন্যবাদ, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আই থিঙ্ক আমার কাছে মনে হয় পুরোপুরি বদলাতে পারার মতো ঘটনা হয়তো এখনও ঘটে নাই, বা হয়তো ঘটেছে আমি রিয়েলাইজ করি নাই। বাট একটা ঘটনা খুব ইন্টারেস্টিং, যেটা আমাকে খুব ইম্পর্টেন্ট কিছু সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে আমার ক্যারিয়ারের ব্যাপারে। সেই ঘটনাটা হলো, ইটস ভেরি ফানি ওয়ান। আমি যখন মাস্টার্স করছি তুরিনে, ইটালিতে, তখন একটা সময় ছিল এখানে -3 -4 ডিগ্রি হয়ে গেছিলো, হ্যাঁ। তো আমি বাংলাদেশ থেকে যে ওখানে ওটা অনেক শীত লাগার কথা, তো যেটা হতো যে ওখানে একটা বিশেষ ধরনের জুতা থাকে যেগুলো যে আইসের মানে বরফ যখন তুষারপাত হয় ওই জুতোগুলো পরলে সুবিধা। তো আমার ওরকম একটা জুতা ছিল। তো আমি সকালবেলা উঠে ইউজুয়ালি নাস্তা করতে যেতাম ক্যান্টিনে, ইউনিভার্সিটির হলো আপনার 8টার দিকে ওখানকার সময়।
তো আমি নাস্তা করতে যাব, নাস্তাটা করে আমি নাস্তা শেষ করে ঘরে চলে আসছি আমার রুমে। এসে পরের দিন না 2-3 দিন পর একটা এক্সাম। তো আমি পড়ালেখা করছি, নোট পড়ছি, লিখছি, প্র্যাকটিস করছি, যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। হঠাৎ দুপুরের খাওয়ার টাইমে আবার আমাকে ক্যান্টিনে যেয়ে খেতে হয়। তো দুপুরটায় আমি অধিকাংশ সময় 1টা-1:30টার দিকে খেতে যেতাম। তো আমার কাছে তখন যেটা খুব স্ট্রেঞ্জ লাগলো যে আমি 1:30টার দিকে যখন আবার বের হব খেতে, তখন আমি দেখলাম যে বের হওয়ার সময় আই স্টার্টেড টু সার্চ ফর মাই শুজ, যে আমার জুতাটা কই। ঠিক আছে, এবং জুতা খুঁজে পাচ্ছি না। এবং হঠাৎ আমি দেখলাম যে বসলাম আমি, যে জুতা পাচ্ছি না, এখন কীভাবে যাও? আচ্ছা স্যান্ডেল পরে যাই, অনেক শীত লাগবে, বাট কী করার। তারপরে আমি দেখলাম যে জুতা আসলে ওই যে সকালে আমি পড়েছি, আমি জুতাটা খুলিই নাই। তো জুতা খুলি নাই, আমি নাস্তা করে এসে, এবং রুমে কিন্তু গরম, কারণ হিটার টিটার অন, এমন না যে শীত ছিল দেখে আমি ভুলে গেছি। তো আমি এসে সাথে সাথে তাড়াতাড়ি করে টেবিলে বসে পড়তে বসে গেছি, এবং ওই জিনিস নিয়েই আমি ইনভলভ হয়ে গেছি। সো এটা 5-6 ঘন্টা পর আই হ্যাভ নেভার নোটিসড যে জুতাটা আমার খোলা হয় নাই, এবং আমি ওই পড়ার মধ্যেই ছিলাম ইনভলভ। তো দ্যাট মেড মি থিঙ্ক আ লিটল বিট সিরিয়াসলি, যে আমার কাছে মনে হয় আমার পক্ষে অনেক ডিপ লেভেলে, যে অনেক সময় ধরে অনেক দিন পড়ালেখা করাটা আমার পক্ষে সম্ভব। এবং তখন আমার মাথায় প্রথমে ইনসাইটটা আসলো যে পিএইচডির জার্নিটা আসলে তাই, যে আপনাকে অনেক পেশেন্টলি, অনেক ডেডিকেটেডলি যে কোনো ডিসিপ্লিনে পেশেন্টলি পড়াশোনা করতে হয় অনেক সময় ধরে। তো তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা, মেবি আই ক্যান ট্রাই সামডে ডুইং এ পিএইচডি। ঠিক আছে, আমাকে দিয়ে হয়তো হবে। সো ওইটা আমি প্রথম তখন রিয়েলাইজ করি। সো তখন থেকে ওই ইন্টারেস্টটা গ্রো করে। সো দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং জিনিস আর কি। এনিওয়ে, আই ডোন্ট নো ওয়েদার ইট মেট ইউর এক্সপেকটেশন, বাট দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং ইনসিডেন্ট, যেটা আমাকে খুব থটফুল করছে অ্যাবাউট মাই পিএইচডি ডিসিশন অ্যান্ড ডিপ রিসার্চ অ্যান্ড স্টাডি লেভেলের ডিসিশনগুলো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন চলে যাব আমাদের র্যান্ডম কোশ্চেন অ্যান্সার সেশনে, এবং আমি আপনাকে কিছু র্যান্ডম কোশ্চেন থ্রো করব, আপনি 1-2 কথায় উত্তর দিবেন। শিওর। অনলাইন ক্লাস নাকি অফলাইন ক্লাস? অফলাইন ক্লাস। সকালে উঠে পড়াশোনা করা নাকি রাত জেগে পড়াশোনা করা? সকালে পড়াশোনা করা, ভোরবেলায়। আপনার সাফল্যের একটি মূল মন্ত্র? একটি মূল মন্ত্র আমার কাছে মনে হয় মাই কমিটমেন্ট। সফল ব্যক্তির 2টি গুণ? প্রথমে কনসিস্টেন্সি, অ্যান্ড সেকেন্ড আমার কাছে মনে হয় হার্ড ওয়ার্ক। ওয়ার্ক অর ফ্যামিলি? এনি ডে ফ্যামিলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিয়ে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, এবং সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্তই ছিল আমাদের ক্যারিয়ার ভাবনার এপিসোড 9। পরবর্তী এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্যারিয়ার ভাবনা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।